সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুয়েলসের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা কি দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে। কি টপিকটা আমাদের কি? উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তাহলে আমরা উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডলকে 6 ভাগে ভাগ করেছিলাম। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। 6 ভাগে দিয়ে আমরা কি ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করা অলরেডি হয়ে গেছে। আজকের ভিডিওতে কি থাকবে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনোস্ফিয়ার আলোচনা। আচ্ছা, তাহলে শুরু করা যাক মেসোস্ফিয়ার নিয়ে। কি মেসোস্ফিয়ার হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হলো, অর্থাৎ 50 কিলোমিটার থেকে শুরু করে আপ টু 80 কিলোমিটার পর্যন্ত, 80 কিলোমিটার পর্যন্ত কি হয়, যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে কি বলা হয়? মেসোস্ফিয়ার। অর্থাৎ মেসো কথার অর্থ কি? মেসোস্ফিয়ার কথাটা কোথা থেকে এসেছে? মেসো, মেসো কথাটা কি? এটা হচ্ছে মধ্যভাগ, মধ্যভাগ। আর স্ফিয়ার কথাটা হচ্ছে কি? অঞ্চল। অর্থাৎ কি মেসোস্ফিয়ার মানে কি? মিডলের অঞ্চল। দেখো এখানে আছে আর এই তাহলে কি মিডল পয়েন্টে অবস্থিত বলে এটাকে কি বলা হচ্ছে? মেসোস্ফিয়ার, মধ্যভাগ। সেখান থেকে এসছে। তাহলে মেসোস্ফিয়ারে কি হয়? কি দেখলাম আমরা? 50 থেকে শুরু করে 80 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে? মেসোস্ফিয়ার। আচ্ছা, মেসোস্ফিয়ারে কি হয়? আমরা যত উপরে যাব, উপরে উঠতে থাকবো, টেম্পারেচারটা কি হবে? কমতে থাকবে। ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি দেখেছিলাম? কমছিল। স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি দেখছিলাম? বাড়ছে, উল্টোটা। এবার মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়? আবার ধীরে ধীরে কমতে শুরু করলো। এখানে টেম্পারেচারটা কমতে কমতে এতটাই যায় যে লাস্ট টেম্পারেচার কত দেখছি আমরা? -93 ডিগ্রি টেম্পারেচার। অর্থাৎ এখানকার টেম্পারেচার এতই কম যে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের সবচেয়ে কি শীতলতম স্থান এটাকে বলা হয়, শীতলতম অঞ্চল, শীতলতম অঞ্চল। তাহলে যদি বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটা, উত্তর কি হবে? মেসোস্ফিয়ার। তাহলে হলো কি টেম্পারেচারটা কত? -93 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, মেসোস্ফিয়ারে কি হয়? আচ্ছা, এবার কি হয়? উপরে যে যাচ্ছি, এই যে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার যে একটা অঞ্চল আছে এই জায়গাটায়, এই অঞ্চলটায় কি হয়? তাপমাত্রা আবার স্থির থাকে। এই স্থির তাপমাত্রার অঞ্চলটাকে কি বলা হয়? মেসোপোজ। মেসোপোজ। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? এই উপরের অঞ্চলটাকে বলা হয় মেসোপোজ। টেম্পারেচার যত বাড়ছে, উপরে যত উঠছি তত কি হচ্ছে? টেম্পারেচারটা কমতে থাকছে। এটা কি হচ্ছে? মেসোস্ফিয়ার কথা হচ্ছে কি? মধ্যভাগ। আচ্ছা, এই হলো মেসোস্ফিয়ার। এবার আমরা আসছি কি? থার্মোস্ফিয়ারে। আচ্ছা, থার্মোস্ফিয়ার, থার্মো কথার অর্থ কি? তাপ। কোথা থেকে আসছে? তাপ থেকে। আর স্ফিয়ার কি? অঞ্চল। অর্থাৎ তোমরা নাম থেকেই বুঝতে পারছো যে এই অঞ্চলে টেম্পারেচারটা অনেকটাই হবে। যেহেতু কি অঞ্চলটার নামই হচ্ছে তাপ অঞ্চল বা তাপীয় মণ্ডল, যাকে বলা হচ্ছে কি? থার্মোস্ফিয়ার। আচ্ছা, থার্মোস্ফিয়ার কোথা থেকে হচ্ছে? আমরা লাস্ট কি দেখেছিলাম? মেসোপোজের ক্ষেত্রে 80 কিলোমিটার পর্যন্ত ছিল। 80 থেকে শুরু করে আপ টু 500 কিলোমিটার পর্যন্ত প্রায় যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? থার্মোস্ফিয়ার। আচ্ছা, এখানে কি হয়? যত আমি উপরে উঠতে থাকবো ধীরে ধীরে, তত কি হবে? টেম্পারেচারটা বাড়তে থাকবে। মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি দেখেছিলাম? যত উপরে উঠছিলাম টেম্পারেচারটা কম ছিল। আর এখানে কি হবে? থার্মোস্ফিয়ারে যত উপরে উঠবো টেম্পারেচারটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে টেম্পারেচারটা কত দিকে দাঁড়াবে? প্রায় প্রায় 1250 ডিগ্রি সেলসিয়াস এখন হবে। মানে ভাবতে পারছো কতটা টেম্পারেচার আছে এখানে? সূর্যের কিরকম তাপ এখানে? মানে মানুষের তো অস্তিত্ব কি বলো, কোনো কিছু এখানে টিকে থাকা সম্ভব না, এতটাই টেম্পারেচার এই অঞ্চলের। তাহলে কত হচ্ছে? 1250 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার বলছে যে এই অঞ্চলটা যখন শেষ হয় কিছুদূর গিয়ে, এখানে কি হয়? এই অঞ্চলে কি হয়? যে টেম্পারেচার গ্যাসগুলো আছে সাধারণত কি থাকে? কিছু যে গ্যাসীয় বায়ু উপাদানগুলো থাকে সেগুলো কি হয়? আয়নিত অবস্থায় থাকে। অর্থাৎ কি? এখন যদি আমরা ধরি নাইট্রোজেন, এটা তো একটা মৌল বা গ্যাস, গ্যাসীয় অবস্থায় থাকে। এটা কখন আয়ন অবস্থায় থাকবে? যখন এর থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে যাবে ছিটকে। নিচে ভিতরে কি থাকে? প্রোটন আর ইলেকট্রন। যখন কিছু ইলেকট্রন বেরিয়ে যাবে তখন কি হবে? মাইনাস চার্জ হয়ে যাবে। সেটা পজিটিভ চার্জ কিন্তু নেগেটিভ বেরিয়ে গেল। তাহলে এই যে গ্যাসটা, এটা কি হচ্ছে? এই যে বেরিয়ে গেল, এটা কি? এই অবস্থাটাকে বলা হয় কি? আয়নিত অবস্থায়। অর্থাৎ এখানে যে গ্যাসগুলো থাকে কি হয়? আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে? আয়নিত অবস্থায় থাকে বলে এই অঞ্চলটাকে কি বলা হয়? আয়নমণ্ডল। আয়নমণ্ডল বলা হচ্ছে। আয়নমণ্ডল থাকার কারণে কি হয়? এই অঞ্চলটায় কি হচ্ছে? আমরা বেতার তরঙ্গ, আচ্ছা অর্থাৎ কি? আমরা যে রেডিও, টেলিভিশন দেখতে পাই, যে তরঙ্গগুলা পাঠায়, এই তরঙ্গগুলা কি হয়? এই অঞ্চলটা থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে, রিটার্ন আসে। তাই আমরা কি রেডিও শুনতে পাই, টেলিভিশন এইসব দেখতে পাই এই কারণেই। অর্থাৎ যদি বলা হয়
যে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়, তাহলে উত্তর কি হবে? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আয়নমণ্ডল থেকে, অর্থাৎ কি এখান থেকে। অর্থাৎ আরেকটা জিনিস কি, এই অঞ্চলগুলোতে সেরকম বাতাসের প্রভাব নেই বলে কি এই অঞ্চলটাকে পুরোটা কি হয়? কালো দেখায়। পুরোটা কি দেখায়? কালো দেখায়। আচ্ছা, তাহলে কি হলো থার্মোস্ফিয়ারে? বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে, যত উপরে যাচ্ছি তত কি হচ্ছে? টেম্পারেচার বাড়তে থাকছে এবং কি এখানকার যা পদার্থগুলো থাকে কি আয়নিত অবস্থায় থাকে। আর টেম্পারেচার হচ্ছে কত? প্রায় 1250 ডিগ্রি। এই হলো আমাদের থার্মোস্ফিয়ার। এরপরে আসে কি এক্সোস্ফিয়ারে। অর্থাৎ আচ্ছা, এক্সোস্ফিয়ারে কত যাবো আমরা? 500 থেকে শুরু করে কত? আপ টু 700 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের টেম্পারেচার কি থার্মোস্ফিয়ার থেকে আরো বেশি। অর্থাৎ যত উপরে উঠছে ধীরে ধীরে এক্সো টেম্পারেচারটা আরো বাড়তে থাকছে। তাহলে এই অঞ্চলটা কি হচ্ছে? প্রচুর 1200 থেকে প্রায় 1600 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা, আমাদের যে এ আমাদের যে ভারতের যে বিজ্ঞানীগুলো, ভারতের বা আমেরিকার যেকোনো দেশের যে বিজ্ঞানীগুলো আছে, এই যে স্যাটেলাইট বা কক্ষপথগুলো পাঠাচ্ছে, এই স্যাটেলাইট বা কক্ষপথের যে স্টেশনগুলো আছে, সেটা কি এই অঞ্চলেই রাখা আছে, এই অঞ্চলেই থাকে। অর্থাৎ কি স্যাটেলাইট গুলো তো একটা কক্ষপথে ঘোরে, এই কক্ষপথটা কোথায় আছে? এই এক্সোস্ফিয়ার অঞ্চলে। আচ্ছা, তাহলে কি হলো? এক্সোস্ফিয়ারের যদি মূল বৈশিষ্ট্য বলে তাহলে কি এই অঞ্চলটাতে কি হয়? কক্ষপথের স্টেশনগুলো আমরা পাই, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারগুলো এখানে পাই। আচ্ছা, এবার কি লাস্ট আসছে কি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কথাটা হচ্ছে কি ম্যাগনেট, অর্থাৎ কি চুম্বক। কথাটাতেই বোঝাচ্ছে ম্যাগনেট মানে কি চুম্বক। তাহলে কি চুম্বকীয় অঞ্চল হবে এই অঞ্চলটা। তাহলে চুম্বকীয় অঞ্চলটা কোথা থেকে কত থেকে শুরু হচ্ছে? 700 থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ এই অঞ্চলটাতে কি হয়? তড়িৎ চুম্বকীয় একটা ক্ষেত্রের সৃষ্টি হয় পুরোটাকে। তাই এই অঞ্চলটাকে কি বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ার। এবার বিজ্ঞানীরা এই অঞ্চলের যে তাপমাত্রা এখনো ভালোভাবে সঠিকভাবে প্রমাণ করতে পারেনি যে কত ডিগ্রি। তবে বিজ্ঞানীরা অনুমান করেছে যে সবচেয়ে বেশি টেম্পারেচার এই স্তরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ারে। এখনো এক্সাক্টলি ভাবে কত ডিগ্রি টেম্পারেচার তা বলা সম্ভব হয়নি, বিজ্ঞানী দ্বারা প্রমাণ করা হয়নি। আচ্ছা, তাহলে কি হলো? আমরা দেখলাম কি আজকে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, এবার আমরা একটু জিস্ট দেখে নিই কি কি পেলাম মেসোস্ফিয়ার থেকে। যদি বৈশিষ্ট্যগুলো দেখি, 80 থেকে 80 কিলোমিটার পর্যন্ত অবস্থিত, 50 থেকে 80 উচ্চতা। যত উপরে যাব কি হবে? টেম্পারেচার কমতে থাকবে। যদি বলা হয় শীতলতম স্থান কোনটা বায়ুমণ্ডলে, তাহলে কি হবে? মেসোস্ফিয়ার শীতলতম স্থান। মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানে যে অঞ্চলটা রয়েছে তাপমাত্রা, তাকে বলা হয় কি মেসোপোজ। আচ্ছা, এটা গেল। এর উপরে কি পেলাম? তারপরে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার থেকে কি পেলাম? 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটা কি বলা হয়? থার্মোস্ফিয়ার। টেম্পারেচার যত উপরে যাব বাড়তে থাকবে। তারপরে থার্মোস্ফিয়ারের উপরে কি আছে? আয়নমণ্ডল, যেখান থেকে কি হয়? বেতার তরঙ্গ আমাদের প্রতিফলিত হয়, ফলে কি আমরা রেডিও শুনতে পাই। তাহলে গেল কি থার্মোস্ফিয়ার। এবারে কি এক্সোস্ফিয়ারে কি হচ্ছে? এখানে একটাই ভালো পয়েন্ট বলেছিলাম কি, যে এখানে আমাদের কক্ষপথের যে স্পেস সেন্টার গুলো রয়েছে, কক্ষপথগুলা সেটা এখানে রয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার গুলো এই এক্সোস্ফিয়ারে। আর ম্যাগনেটোস্ফিয়ার হলো সবচেয়ে লাস্ট স্তর বায়ুমণ্ডলের, যেটা কি 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানকার টেম্পারেচার আরো হাই। তো এই ছিল আমাদের কি বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের পুরোটা ভাগ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে, আমরা সেটার আলোচনা নিয়ে আসবো। এবং এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটিকেও লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ।